বন্ধুরা, আমার নাম নন্দিনী ঘোষাল। আমি কলকাতার একজন গৃহবধূ। আজ আমি তোমাদের একটি অদ্ভুত গল্প শোনাতে চলেছি, যেটি আমার বাড়ির একজন চাকরকে নিয়ে। আমার স্বামী একজন প্রবাসী ছিলেন। আমি যদিও বিবাহিত, তবুও নিজের রূপচর্চায় কোনো কমতি রাখি না। আমার স্বামী সবসময় চাইতেন আমি পরিপাটি হয়ে থাকি। আমার ৫ বছরের একটি ছোট্ট মেয়ে আছে, আর আমরা আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকি। আমাদের পারিবারিক অবস্থা বেশ ভালো, তাই বাড়ির কাজকর্ম আমাকে করতে হয় না। সবকিছুই আমাদের কাজের লোকেরা সামলে নেয়। কিন্তু স্বামী বিদেশে থাকায় আমার দিনগুলো মাঝে মাঝে বোর একঘেয়ে লাগে। মনে হয় জীবনে কিছু নতুনত্ব চাই, কিন্তু কি করব আর বুঝে উঠতে পারি না। এভাবেই কাটছিল আমার দিন। একদিন আমাদের বাড়িতে একজন নতুন চাকর এলো। নাম তার দিব্য। দেখতে বেশ হ্যান্ডসাম। যদিও পড়াশোনা তেমন নেই, তবুও সে সবসময় স্মার্ট থাকার চেষ্টা করে। তার চোখে একটা আলাদা চাউনি ছিল, যা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগল। আমি তাকে প্রথম দেখেই ভাবলাম, এই ছেলেটির মধ্যে কিছু একটা আছে, যা আমি ঠিক ধরতে পারছি না। এক বিকেলে আমি আমাদের বাড়ির পিছনের বাগানে ব্যায়াম করতে গেলাম। সাধারণত ওই সময়টা আমি একা কাটাই, নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য। ব্যায়াম করতে করতে হঠাৎ আমার চোখ পড়ল দিব্যের দিকে। সে বাগানের এক কোণে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, যেন আমাকে দেখে সে মুগ্ধ। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু তার দৃষ্টি এড়িয়ে চোখ ফিরিয়ে নিয়ে ব্যায়ামে মন দিলাম। মনে মনে ভাবলাম, এটা কি শুধুই কৌতূহল, নাকি এর পিছনে আরও কিছু আছে। পরের দিন সকালে আমি বাগানে আমার কয়েকজন বান্ধবীর সঙ্গে গল্প করছিলাম। আমরা হাসি ঠাট্টায় মেতেছিলাম। হঠাৎ আমার চোখ গেল দিব্যের দিকে। সে দূরে একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছে। এবারও তার চোখে সে একই দৃষ্টি। আমি ভাবলাম, এটা কি কাকতালি, ও নাকি সে ইচ্ছেকৃতভাবে আমার দিকে তাকিয়ে থাকে। আমার বান্ধবীরা যখন চলে গেল, আমি মনে মনে ঠিক করলাম, এই ছেলেটির ব্যাপারটা আমাকে জানতে হবে। তার এই আচরণের পেছনে কি রহস্য লুকিয়ে আছে। কয়েকদিন পর একটা ঘটনা আমাকে আরও ভাবিয়ে তুলল। আমি বাড়ির বারান্দায় বসে বই পড়ছিলাম। দিব্য তখন বাগানে কাজ করছিল। হঠাৎ আমি লক্ষ্য করলাম, সে কাজ থামিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি তাকে ডেকে বললাম, দিব্য, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? কি ভাবো মনে মনে? সে একটু ইতস্তত করে বলল, ম্যাডাম, কিছু না, এটা আমার অভ্যেস। আমি সবসময় আমার মালিকের দিকে তাকিয়ে থাকি, যাতে কোনো কাজের নির্দেশ পাই। তার কথায় আমি সন্তুষ্ট হলাম না। আমার মনে হলো সে কিছু একটা লুকোচ্ছে। এই ঘটনার পর থেকে আমি দিব্যের ওপর একটু বেশি নজর রাখতে শুরু করলাম। সে যখনই আমার আশেপাশে থাকত, আমি তার গতিবিধি লক্ষ্য করতাম। তার চোখের দৃষ্টি, তার হাসি, তার কথাবার্তা, সবই সে আমার কাছে আকর্ষণীয় লাগছিলাম। আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিল। সে কি সত্যিই শুধু একজন চাকর, নাকি তার পেছনে কোনো গোপন উদ্দেশ্য আছে? আমি ঠিক করলাম, এই রহস্য আমি ভেদ করব। কিন্তু দিন যত গড়াচ্ছিল, আমার মনের অস্থিরতা ততই বাড়ছিল। একদিন রাতে আমি বাড়ির ছাদে গিয়েছিলাম। রাতের নিষ্ঠুপ পরিবেশে আমি একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার পেছনে একটা মৃদু শব্দ হল। ঘুরে দেখি দিব্য দাঁড়িয়ে আছে। সে বলল, ম্যাডাম, এত রাতে এখানে কি করছেন? বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে। তার কথায় ভাই আমি একটু অবাক হলাম। তার গলায় একটা উদ্বেগের ছোঁয়া ছিল, যেন সে সত্যিই আমার জন্য চিন্তিত। আমি বললাম, কিছু না, শুধু একটু বাতাস খেতে এসেছি। কিন্তু তার চোখে সেই চেনা অদ্ভুত দৃষ্টি আবার ফিরে এলো। সেই রাতে আমি ঘুমাতে গিয়েও ঘুম আসছিল না। দিব্যের এই আচরণ আমাকে বারবার ভাবাচ্ছিল। সে কি আমার প্রতি কোনো অসৎ উদ্দেশ্য লুকিয়ে রেখেছে, নাকি আমি বাড়াবাড়ি ভাবছি? আমার মন বলছিল, এই ছেলেটির পিছনে কিছু একটা আছে, যা আমাকে খুঁজে বের করতে হবে। পরের দিন থেকে আমি আরও সতর্ক হয়ে গেলাম। আমি জানতাম, এই রহস্যের জট খুলতে সময় লাগবে, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। দিব্যের সেই রাতের কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। তার চোখের দৃষ্টি, তার কথার মধ্যে লুকানো উদ্বেগ, সবকিছুই আমাকে অস্থির করে তুলছিল। আমি ঠিক করলাম, এই ছেলেটির ব্যাপারে আরও গভীরভাবে খোঁজ নিতে হবে। পরের দিন সকালে আমি বাড়ির কাজের লোকদের সঙ্গে কথা বললাম। আমি জানতে চাইলাম, দিব্য কবে থেকে এখানে কাজ করছে, তার আগের কাজের জায়গা কোথায় ছিল। কিন্তু কেউই তার সম্পর্কে তেমন কিছু বলতে পারে না। শুধু জানাল, সে বেশ নিরীহ আর কাজের ছেলে। এই কথা আমার মনে আরও সন্দেহ জাগাল। বিকেলে আমি আমার মেয়ে মিমিকে নিয়ে বাগানে খেলতে গেলাম। মিমি তার ছোট্ট সাইকেল নিয়ে বাগানের পথে ঘুরছিল। আমি তার দিকে তাকিয়ে হাসছিলাম, কিন্তু আমার মন অন্য কোথাও।
হঠাৎ আমি দেখলাম দিব্য বাগানের অন্য প্রান্তে কাজ করছে। সে মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছিল। তার চোখে কোনো অস্থভাব নেই। তবু আমার মনে হলো সে যেন আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আমি মিমিকে কাছে ডেকে বললাম, চল মা, ভেতরে যাই। কিন্তু মিমি জেদ ধরল আরও খানিকটা খেলতে। আমি তাকে বোঝালাম, কিন্তু আমার চোখ বারবার দীপদের দিকে চলে যাচ্ছিল। একদিন আমি বাড়ির লাইব্রেরি ঘরে বসে একটা বই পড়ছিলাম। আমার শাশুড়ি বাড়িতে ছিলেন না, তিনি তার বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। বাড়িটা বেশ নিস্তব্ধ। হঠাৎ আমি একটা শব্দ শুনলাম, যেন কেউ দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি মুখ তুলে দেখি দিব্য সে হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আপনার জন্য চা এনেছি। আমি একটু অবাক হলাম। সাধারণত আমাদের কাজের মেয়ে রানী জানিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, রানী কোথায়? সে শান্ত গলায় বলল, রানী আজ একটু অসুস্থ, তাই আমি এনেছি। তার কথায় কোনো খটকা লাগল না। তবু আমার মন বলছিল এটা শুধুই কাকতালীয় নয়। চা খেতে খেতে আমি দিব্যর দিকে তাকালাম। সে দরজার কাছে দাঁড়িয়েছিল যেন আমার কোনো নির্দেশের অপেক্ষায়। আমি বললাম, দিব্য, তুমি বাড়ির কাজ ছাড়া আর কি করো? তোমার গ্রামে কে কে আছে? সে একটু হাসো। তারপর বলল, ম্যাডাম, আমার গ্রামে কেউ নেই। আমি একা এখানে কাজ করি, আর বাকি সময় বই পড়ি। বই পড়ার কথা শুনে আমি অবাক হলাম। একজন চাকরের কাছ থেকে এমন কথা আশা করিনি। আমি জিজ্ঞেস করলাম, কি বই পড়ো? সে বলল, গল্পের বই ম্যাডাম, রহস্যের গল্প ভালো লাগে। তার কথায় আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। পরের দিন আমি বাগানে হাঁটছিলাম। সন্ধ্যার আলো মিশে যাচ্ছিল আকাশে। হঠাৎ আমি দেখলাম দিব্য বাগানে মেঘ কোণে বসে কি যেন লিখছে। আমি কৌতূহলী হয়ে তার কাছে গেলাম। সে আমাকে দেখে তাড়াতাড়ি তার খাতাটা বন্ধ করে ফেলল। আমি জিজ্ঞেস করলাম, কি লিখছিলে দিব্য? সে একটু ইতস্তত করে বলল, কিছু না ম্যাডাম, শুধু কিছু চিন্তা লিখে রাখি। তার এই গোপনীয়তা আমার মনে আরও সন্দেহ জাগাল। সে কি সত্যিই কিছু লুকোচ্ছে, নাকি আমি বাড়িয়ে ভাবছি? এক রাতে আমি আমার ঘরে বসে মিমিকে গল্প শোনাচ্ছিলাম। মিমি হঠাৎ বলল, মা, দিবুদা আমাকে আজ একটা ফুল দিয়েছে, বলেছে এটা তোমার জন্য। আমি অবাক হয়ে গেলাম। দিবু আমার মেয়েকে ফুল দিয়েছে? আমি মিমিকে জিজ্ঞেস করলাম, কখন দিয়েছে? মিমি বলল, আজ বিকেলে বাগানে। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। এটা কি তার আমার প্রতি মনোযোগ আকর্ষণের একটা উপায়, নাকি সে সত্যিই নিরীহ? আমি মিমিকে বললাম, ঠিক আছে মা, তুমি এখন ঘুমাও। কিন্তু আমার মনের ভেতর ঝড় উঠল। পরের দিন আমি দিবকে ডেকে পাঠালাম। আমি তাকে সরাসরি বললাম, দিব, তুমি মিমিকে ফুল দিয়েছ কেন? তুমি কি আমাদের পরিবারের প্রতি বেশি মনোযোগ দিচ্ছ না? সে শান্তভাবে বলল, ম্যাডাম, আমি শুধু মিমিবাবুকে খুশি করতে চেয়েছিলাম। ও বাগানে খেলছিল, তাই একটা ফুল দিয়েছি। কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথায় সততা ছিল। তবুও আমার মন সায় দেয়নি। আমি ভাবলাম, এই ছেলেটির প্রতিটি পদক্ষেপ আমাকে লক্ষ্য করতে হবে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার মনে হচ্ছিল দিব্যের এসব আচরণের পিছনে কিছু একটা আছে। তার হাসি, তার কথা, তার দৃষ্টি, সবকিছুই যেন আমাকে একটা রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি ঠিক করলাম, এই রহস্য আমি ভেদ করবই। কিন্তু কিভাবে? আমার মন বলছিল, দিব্যের সঙ্গে আরও কথা বলতে হবে। তাকে আরও কাছ থেকে বোঝার চেষ্টা করতে হবে। দিব্যের কথাগুলো আমার মন থেকে যেন কিছুতেই যাচ্ছিল না। তার নিরীহ কথাবার্তা, তার হাসি, তার দৃষ্টি, সবকিছুই আমাকে ক্রমশ সন্দেহের গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। আমি ঠিক করলাম, তাকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করব। পরের দিন সকালে আমি বাড়ির কাজের লোকদের সঙ্গে কথা বলে জানলাম, দিব্য সাধারণ ও কোবাগানের কাজ আর বাড়ির ছোটখাটো কাজকর্মই করে, কিন্তু তার সম্পর্কে কেউ বেশি কিছু জানে না। এই অজানা তথ্য আমার মনে আরও প্রশ্ন তুলল। সে কি ইচ্ছাকৃতভাবে নিজেকে গোপন রাখছে? একদিন দুপুরে আমি আমার শাশুড়ির সঙ্গে বসে গল্প করছিলাম। তিনি বাড়ির পুরনো দিনের কথা বলছিলেন। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, মা, দিব্যকে কে নিয়েছিল? শাশুড়ি একটু হেসে বললেন, ওকে তো তোমার শ্বশুরই নিযোগ করেছেন। বললেন, ছেলেটা নাকি খুব পরিশ্রমী, তাছাড়া ওর মুখে একটা সরলতা আছে। আমি শাশুড়ির কথা শুনে কিছুটা অবাক হলাম। তিনি কি আমার মতো দিব্যের দৃষ্টিতে কিছু লক্ষ্য করেননি? আমি আর কথা বাড়ালাম না, কিন্তু মনে মনে ঠিক করলাম আরও খোঁজ নিতে হবে। বিকেলে আমি বাগানে গেলাম। আমার মেয়ে মিমি স্কুল থেকে ফিরে ঘুমাচ্ছিল, তাই আমি একা হাঁটছিলাম। হঠাৎ দেখলাম দিব্য বাগানের এক কোণে গাছের গোড়ায় পানি দিচ্ছে। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমার পায়ের শব্দে মুখ তুলে তাকালো। তার চোখে সেই চেনা দৃষ্টি। আমি বললাম, দিব্য, তুমি বাগানে এত মনোযোগ দিয়ে কাজ করো, তাই না? সে হেসে বলল, ম্যাডাম, গাছের যত্ন নিতে আমার ভালো লাগে। এগুলো আমার কাছে শুধু গাছ নয়, যেন জীবন্ত কিছু। তার কথায় একটা আলাদা গভীরতা ছিল, যা আমাকে ভাবিয়ে তুলুন। পরের দিন আমি বাড়ির ছাদে গিয়েছিলাম। সন্ধ্যের সময় ছাদটা আমার কাছে শান্তির জায়গা। আমি সেখানে বসে
বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম দিব্য ছাদের এক কোণে দাঁড়িয়ে কি যেন দেখছে। আমি তাকে ডেকে বললাম, দিব্য, তুমি এখানে কি করছো? সে একটু চমকে গিয়ে বলল, ম্যাডাম, আমি ছাদে পানি ট্যাঙ্ক চেক করতে এসেছি। কাল থেকে পানি কম আসছে। তার কথা যুক্তিযুক্ত মনে হল, কিন্তু তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি আবার ফিরে এলো। আমি বললাম, ঠিক আছে, দেখে নাও। কিন্তু আমার মন বলছিল এটা শুধু অজুহাত। একদিন সকালে আমি বাড়ির পিছনের বাগানে গিয়েছিলাম। আমি লক্ষ্য করলাম দিব্য একটা পুরনো ডায়েরিতে কি যেন লিখছে। আমি কৌতূহলী হয়ে তার কাছে গেলাম। সে আমাকে দেখে তাড়াতাড়ি ডায়েরিতে বন্ধ করল। আমি হেসে বললাম, কি লিখছ দিব্য, কোনো গল্প? সে একটু লাজুক হাসি দিয়ে বলল, ম্যাডাম, শুধু কিছু চিন্তাভাবনা। আমার অভ্যেস, মাঝে মাঝে লিখে রাখি। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু তারই গোপনীয়তা আমার মনে আরও সন্দেহ জাগাল। সে কি সত্যিই কিছু লুকোচ্ছে? এক বিকেলে আমি আমার বান্ধবী হোসাকে বাড়িতে ডেকেছিলাম। আমরা বাগানে বসে গল্প করছিলাম। হোসা হঠাৎ বলল, নন্দিনী, তোমার বাড়ির এই নতুন চাকরটাকে দেখে মনে হয় সে খুব শান্ত, কিন্তু তার চোখে কি যেন একটা আছে। তুই কি কিছু লক্ষ্য করেছিস? আমি অবাক হলাম। হোসাও কি আমার মতো কিছু টের পেয়েছে? আমি বললাম, হ্যাঁ, আমি ওর দিকে লক্ষ্য করেছি, কিন্তু ঠিক বুঝতে পারছি না। হোসা হেসে বলল, তুই বেশি ভাবিস, হয়তো ছেলেটা শুধু একটু কৌতূহলী। কিন্তু আমার মন মানো না। এক রাতে আমি আমার ঘরে বসে জানালা দিয়ে বাগানের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম দিব্য বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা টর্চও, আর সে যেন কিছু খুঁজছে। আমি জানালা থেকে সরে গেলাম, কিন্তু আমার মনের অস্থিরতা বাঁধল। এত রাতে সে বাগানে কি করছে? আমি ঠিক করলাম পরের দিন তাকে এ নিয়ে জিজ্ঞেস করব। আমার মনে হচ্ছিল দিব্যের এসব আচরণের পিছনে কোনো গোপন রহস্য আছে। সেই রাতে আমি ঘুমাতে গিয়েও ঘুম আসছিল না। আমার মনে হচ্ছিল দিব্যের প্রতিটি কাজ, প্রতিটি দৃষ্টি আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু সেটা কি? আমি ঠিক করলাম তাকে আরও কাছ থেকে বোঝার চেষ্টা করব। আমার মন বলছিল এই রহস্যের জট খুলতে আরও সময় লাগবে। দিব্যের রাতের বাগানে টর্চ হাতে ঘোরাঘুরির ঘটনাটা আমার মন থেকে যাচ্ছিল না। আমি ঠিক করলাম তাকে সরাসরি জিজ্ঞেস করব। পরের দিন সকালে আমি তাকে বাগানে ডেকে পাঠালাম। সে এলো, তার মুখে সেই চেনা শান্ত হাসি। আমি সরাসরি বললাম, দিব্য, তুমি গত রাতে বাগানে কি করছিলে? টর্চ হাতে কি খুঁজছিলে? সে একটু থতমত খেয়ে বলল, ম্যাডাম, আমি শুধু বাগানের গাছগুলো দেখছিলাম। রাতে কিছু পোকা গাছের ক্ষতি করে, তাই চেক করছিলাম। তার কথা যুক্তিযুক্ত মনে হলেও আমার মন বলছিল এটা পুরো সত্য নয়। দুপুরে আমি আমার মেয়ে মিমিকে নিয়ে বাড়ির পিছনের বাগানে গেলাম। মিমি তার ছোট্ট বেলুন নিয়ে খেলছিল। আমি তাকে দেখছিলাম, কিন্তু আমার চোখ বারবার দিব্যের দিকে চলে যাচ্ছিল। সে বাগানের এক কোণে কাজ করছিল, কিন্তু মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছিল। তার দৃষ্টিতে একটা অদ্ভুত মায়া ছিল, যেন সে আমাদের খেয়াল রাখছে। আমি মিমিকে বললাম, মা, তুমি এখানে খেলো, আমি একটু বাগানে হাঁটি। কিন্তু আমার মনের অস্থিরতা কম ছিল না। দিব্যের এই আচরণ আমাকে ক্রমশ ভাবিয়ে তুলছিল। একদিন বিকেলে আমি বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম দিব্য বাগান থেকে একটা ফুলের ডাল নিয়ে এলো। সে আমার দিকে এগিয়ে এসে বলল, ম্যাডাম, এই ফুলটা বাগান থেকে তুলেছি, আপনার ঘরে রাখে ভালো লাগবে। আমি ফুলটা হাতে নিয়ে অবাক হলাম। ফুলটা ছিল অসম্ভব সুন্দর, কিন্তু আমার মনে হল এটা কি তার আমার প্রতি মনোযোগ আকর্ষণের আরেকটা উপায়? আমি হেসে বললাম, ধন্যবাদ দিব্য, তুমি বেশ যত্ন নিয়ে বাগান করো। সে শুধু মাথা না ডল, কিন্তু তার চোখে সেই চেনা দৃষ্টি। পরের দিনে আমি আমার শ্বশুরের সঙ্গে কথা বললাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা, দীপ্তকলা আপনি কোথা থেকে পেলেন? তার সম্পর্কে কিছু জানেন? শ্বশুর বললেন, নন্দিনী, ছেলেটা আমার এক পরিচিতের মাধ্যমে এসেছে। ওর কোনো পরিবার নেই, তাই আমি ভাবলাম ওকে কাজ দেব। ও খুব পরিশ্রমী। শ্বশুরের কথায় কোনো সন্দেহের ছায়া ছিল না, কিন্তু আমার মন বলছিল দিব্যের পিছনে কিছু একটা আছে যে আমরা জানি না। আমি ঠিক করলাম আরও গভীরে খোঁজ নিতে হবে। এক রাতে আমি আমার ঘরে বসে একটা পুরনো ছবির অ্যালবাম দেখছিলাম। হঠাৎ দরজায় একটা শব্দ হলো। আমি দরজা খুলে দেখি দিব্য। সে বলল, ম্যাডাম, আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি। মিমিবাবুর জন্য একটা আছে। আমি অবাক হলাম। সাধারণত রানী এই কাজ করে। আমি জিজ্ঞেস করলাম, রানী কোথায়? সে বলল, ম্যাডাম, রানী আজ একটু তাড়াতাড়ি চলে গেছে। আমি দুধের গ্লাস নিলাম, কিন্তু আমার মনের সন্দেহ আরও গাঢ় হল। সে কি ইচ্ছাকৃতভাবে আমার কাছে আসছে?
পরের দিন সকালে আমি বাগানে গেলাম। দেখলাম দিব্য একটা গাছের নিচে বসে তার ডায়েরিতে কি যেন লিখছে। আমি কাছে গিয়ে বললাম, দিব্য, তুমি সবসময় এই ডায়েরিতে কি লেখো? সে একটু হেসে বলল, ম্যাডাম, আমার জীবনে ছোটখাট কথা, কখনো কখনো গল্প লিখি। আমি বললাম, কোন গল্প, শোনাও না। সে একটু ইতস্তত করে বলল, ম্যাডাম, এগুলো খুবই সাধারণ, আপনার পছন্দ নাও হতে পারে। তারই গোপনীয়তা আমাকে আরও কৌতূহলী করে তুলল। একদিন বিকেলে আমার বান্ধবী গেশা আবার এলো। আমরা বাগানে বসে গল্প করছিলাম। হঠাৎ উষা বলল, নন্দিনী, তুই কি দীপ্তদের ব্যাপারে এখনও ভাবছিস? আমার মনে হয় তুই বেশি সন্দেহ করছিস। আমি বললাম, গেশা, আমার মনে হয় ওর পিছনে কিছু একটা আছে। ওর আচরণ, ওর দৃষ্টি, সবকিছু আমাকে ভাবায়। উষা হেসে বলল, তুই হয়তো বেশি রহস্য দেখছিস, কিন্তু আমি জানতাম আমার সন্দেহ অমূলক নয়। সেই রাতে আমি জানালা দিয়ে বাগানের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম দিব্য আবার বাগানে, তার হাতে সেই টর্চ, আর সে যেন কিছু খুঁজছে। আমি দ্রুত জানালা বন্ধ করে দিলাম। আমার মন বলছিল, এই ছেলেটির রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। আমি ঠিক করলাম পরের দিন তাকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করব। দিব্যর বাগানে রাতের ঘোরাঘুরি আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি করেছিল। আমি ঠিক করলাম তাকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। পরের দিন সকালে আমি তাকে বাগানে দেখলাম। সে একটা গাছের গোড়ায় মাটি খুঁড়ছিল। আমি কৌতূহলী হয়ে কাছে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, দিব্য, তুমি এখানে কি করছো? সে শান্ত গলায় বলল, ম্যাডাম, এই গাছটা একটু দুর্বল হয়ে গেছে, মাটি একটু ঢিলে করে নতুন করে সার দিচ্ছি। তার কথায় কোনো খটকা লাগল না, কিন্তু তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি আমাকে আবার ভাবিয়ে তুলল। দুপুরে আমি আমার মেয়ে মিমিকে নিয়ে বাড়ির লাইব্রেরি ঘরে গল্পের বই পড়তে বসলাম। মিমি হঠাৎ বলল, মা, দিব্যদাদা আমাকে বলেছে বাগানে একটা নতুন ফুলের গাছ লাগিয়েছে, আমি দেখতে যাব। আমি একটু চমকে উঠলাম। দিব্য আবার মিমির সঙ্গে কথা বলছে। আমি বললাম, ঠিক আছে মা, তবে আমিও তোমার সঙ্গে যাব। আমরা বাগানে গেলাম। দিব্য সেখানে ছিল। একটা ছোট ফুলের গাছ দেখিয়ে মিমিকে বলল, মিমি বাবু, এই গাছটা তোমার জন্য লাগিয়েছি। মিমি খুশি হয়ে হাসল, কিন্তু আমার মনের সন্দেহ আরও গাঢ় হল। বিকেলে আমি আমার শাশুড়ির সঙ্গে বসে চা খাচ্ছিলাম। আমি তাকে বললাম, মা, দিব্য কি বাড়ির সব কাজে এত মনোযোগ দেয়? শাশুড়ি হেসে বললেন, হ্যাঁ নন্দিনী, ছেলেটা খুব যত্নশীল। বাগানের গাছগুলো ওর হাতে যেন জীবন ফিরে পায়। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মন বলছিল দিব্যের এই যত্নের পিছনে কিছু একটা লুকিয়ে আছে। আমি ঠিক করলাম তার ডায়েরিটা একবার দেখতে হবে। সে যে সবসময় কিছু লেখে তা আমার কাছে রহস্যময় মনে হচ্ছিল। একদিন সন্ধ্যায় আমি বাগানে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম দিব্য তার কুঁড়ে ঘরের সামনে বসে আছে, তার হাতে সেই ডায়েরি। আমি কাছে গিয়ে বললাম, দিব্য, তুমি কি সবসময় ডায়েরিতে লিখো? সে একটু হেসে বলল, ম্যাডাম, এটা আমার মনের কথা রাখার জায়গা। কখনো কখনো বাগানের কথাও লিখি। আমি বললাম, কোনো একটা লেখা শোনাও। সে দস্তুর করে বলল, ম্যাডাম, এগুলো খুবই সাধারণ, আপনার ভালো নাও লাগতে পারে। তার এই গোপনীয়তা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিল। পরের দিন আমি বাড়ির ছাদে গিয়েছিলাম। সন্ধ্যার আলো ফুটে আসছিল। হঠাৎ দেখলাম দিব্য ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে বলল, ম্যাডাম, আপনি এত রাতে ছাদে? সাবধানী থাকবেন, এখানে আলো কম। তার কথায় একটা উদ্বেগ ছিল, যেন সে আমার জন্য চিন্তিত। কি বললাম, ধন্যবাদ দিব্য, তুমি এখানে কি করছো? সে বলল, ছাদের পানির ট্যাঙ্কার আবার চেক করতে এসেছি। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মন বলছিল এটা শুধু অজুহাত। এক রাতে আমি আমার ঘরে বসে জানালা দিয়ে বাগানের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম দিব্য আবার বাগানে টর্চ হাতে ঘুরছে। এবার আমি আর থাকতে পারলাম না। আমি দ্রুত বাগানে গেলাম। তাকে দেখে বললাম, দিব্য, তুমি প্রতি রাতে এভাবে বাগানে কি করো? সে একটু চমকে গিয়ে বলল, ম্যাডাম, আমি শুধু বাগানের গাছগুলো দেখি, কিছু পোকা রাতে গাছের ক্ষতি করে। তার কথা শুনে আমি কিছুটা শান্ত হলাম, কিন্তু আমার মনের সন্দেহ কমল না। পরের দিন আমি আমার বান্ধবী গোসাকে ফোন করলাম। তাকে বললাম, উষা, আমার মনে হয় দিব্যের পেছনে কিছু একটা আছে। ওর আচরণ আমাকে ভাবায়। উষা বলল, নন্দিনী, তুই হয়তো বেশি ভাবছিস, তবে তুই চাইলে ওর সঙ্গে আরও কথা বলে দেখ। আমি ঠিক করলাম দিব্যের সঙ্গে আরও খোলামেলা কথা বলবো। আমি জানতে চাই তার এই আচরণের পেছনে আসল রহস্য কী। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। দিব্যের প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি আমার মনে ঘুরকতার ছিল। আমি ভাবছিলাম, সে কি সত্যিই নিরীহ, নাকি তার পেছনে কোনো গোপন উদ্দেশ্য আছে। আমি ঠিক করলাম তার ডায়েরিটা একবার দেখার চেষ্টা করব। ডায়েরির প্রতি আমার কৌতূহল ক্রমশ বাড়ছিল। তার রাতের বাগানে ঘোরাঘুরি, তার অদ্ভুত দৃষ্টি আর তার গোপনীয়তা আমাকে আরও সন্দিহান করে তুলছিল। আমি ঠিক করলাম তার ডায়েরিটা একবার দেখতেই হবে।
পরের দিন সকালে আমি দেখলাম দিব্য বাগানে কাজ করছে। তার কুঁড়ে ঘরের দরজা খোলা। আমি ভাবলাম এটাই সুযোগ। আমি চুপচাপ তার ঘরের কাছে গেলাম। ডায়েরিটা একটা ছোট টেবিলের উপর রাখা ছিল। আমি দ্রুত এদিক ওদিক টাকিয়ে ডায়েরিটা হাতে নিলাম, কিন্তু তখনই দিব্যের পায়ের শব্দ শুনলাম। আমি তাড়াতাড়ি ডায়েরিটা রেখে সরে গেলাম। দুপুরে আমি মিমিকে নিয়ে বাগানে খেলছিলাম। মিমি হঠাৎ বলল, মা, দিব্যা আমাকে বলেছে বাগানে একটা পাখি এসেছিল, সে আমাকে দেখাতে চায়। আমি একটু অবাক হলাম। দিব্যাও আবার মিমির সঙ্গে কথা বলছে। আমি বললাম, ঠিক আছে মা, চলো দেখি। আমরা বাগানের এক কোণে গেলাম, যেখানে দিব্যা একটা গাছের দিকে তাকিয়েছিল। সে আমাদের দেখে হেসে বলল, মিমিবাবু, দেখো ওই গাছের ডালে একটা রঙিন পাখি। মিমি খুশিতে চিৎকার করে উঠল। আমি তার হাসি দেখে মুগ্ধ হলাম, কিন্তু দিব্যের এই আচরণ আমার মনের সন্দেহ আরও বাড়িয়ে দিল। বিকেলে আমি আমার শাশুড়ির সঙ্গে বসে গল্প করছিলাম। আমি তাকে বললাম, মা, দিব্যি সবসময় বাগানে এত সময় কাটায়? শাশুড়ি বললেন, হ্যাঁ নন্দিনী, ছেলেটা বাগানের প্রতি খুব যত্নশীল, ওর হাতে গাছগুলো এনে হাসে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, তার এই যত্ন কি শুধু গাছের জন্য, নাকি অন্য কিছুর জন্য? আমি ঠিক করলাম, তার কুঁড়ে ঘরে আরেকবার যাব। এবার আমি ডায়েরিটা দেখব। এক সন্ধ্যায় আমি দেখলাম দিব্যি বাড়ির কাজে ব্যস্ত। আমি চুপচাপ তার কুঁড়ে ঘরে গেলাম। এবার ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টালাম। তাতে কিছু কবিতা, কিছু গাছের যত্নের নোট আর কিছু ছোট ছোট গল্পের টুকরো লেখা ছিল। কিন্তু একটা পাতায় আমার নাম দেখে আমি থমকে গেলাম। সেখানে লেখা ছিল, নন্দিনী ম্যাডামের হাসি বাগানের ফুলের মতো। কিন্তু কেন তিনি আমার দিকে এমন সন্দেহ নিয়ে তাকান? আমি অবাক হয়ে গেলাম। সে আমার সম্পর্কে লিখছে। আমি দ্রুত ডায়েরিটা বন্ধ করে চলে এলাম। পরের দিন আমি দিব্যিকে ডেকে বললাম, দিব্য, তুমি কি আমার সম্পর্কে কিছু ভাব? সে একটু চমকে গিয়ে বলল, ম্যাডাম, আমি শুধু আমার কাজ করি। আপনি আমাদের মালিক। আপনার প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছু ভাবি না। তার কথায় সততা ছিল, কিন্তু আমার মন বলছিল সে কিছু লুকোচ্ছে। আমি বললাম, ঠিক আছে দিব্য, তবে আমি তোমার উপর নজর রাখব। সে শুধু মাথা নাড়ল। এক রাতে আমি জানালা দিয়ে বাগানের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম দিব্য আবার টর্চ হাতে বাগানে ঘুরছে। এবার আমি আর থাকতে পারলাম না। আমি বাগানে গিয়ে তাকে বললাম, দিব্য, তুমি প্রতি রাতে এভাবে কি করো? আমাকে সত্যি বলো। সে একটু ইতস্তাত করে বলল, ম্যাডাম, আমি শুধু বাগানের নিরাপত্তা দেখি। কখনো কখনো বাইরের লোক বাগানে ঢোকে, তাই সতর্ক থাকি। তার কথা শুনে আমি কিছুটা শান্ত হলাম, কিন্তু আমার মনের সন্দেহ পুরোপুরি যায়নি। পরের দিন আমি আমার বান্ধবী গোষাকে সবটা বললাম। সে বলল, নন্দিনী, তুই হয়তো বেশি ভাবছিস, তবে তুই যদি এত সন্দেহ করিস তাহলে ওর সঙ্গে খোলামেলা কথা বল। আমি গোষার কথায় সায় দিলাম। আমি ঠিক করলাম দিব্যের সঙ্গে আরও সরাসরি কথা বলবো। তার এই রহস্যময় আচরণের পিছনে কি আছে আমাকে জানতেই হবে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। দিব্যের ডায়েরির কথা, তার রাতের ঘোরাঘুরি, তার দৃষ্টির সবকিছু আমার মনে ঘুরছিল। আমি ভাবছিলাম, সে কি সত্যিই নিরীহ, নাকি তার পিছনে কোনো গোপন উদ্দেশ্য আছে। আমি ঠিক করলাম তার সঙ্গে আরও কথা বলে রহস্যের চটখুল। দিব্যের রহস্যময় আচরণ আমার মনকে ক্রমশ অস্থির করে তুলছিল। তার ডায়েরিতে আমার নাম দেখে আমি আরও বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি ঠিক করলাম তার সঙ্গে সরাসরি কথা বলে এই রহস্যের জট খুলতে হবে। পরের দিন সকালে আমি তাকে বাগানে ডেকে পাঠালাম। সে এলো, তার মুখে সেই চেনা শান্ত হাসি। আমি বললাম, দিব্য, আমি তোমার ডায়েরি দেখেছি। তুমি আমার সম্পর্কে কেন লিখেছ? আমার প্রতি তোমার এত মনোযোগ কেন? সে একটু চমকে গেল, তারপর শান্ত গলায় বলল, ম্যাডাম, আমি শুধু আপনার যত্নশীল স্বভাব দেখে মুগ্ধ হয়েছি। আপনার হাসি, আপনার মিমিবাবুর প্রতি ভালোবাসা, এগুলো আমাকে ভাবায়। আমি শুধু সেগুলো লিখে রাখি, কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথায় সততা ছিল, কিন্তু আমার মন পুরোপুরি শান্ত হল না। দুপুরে আমি মিমিকে নিয়ে বাগানে গেলাম। মিমি তার ছোট্ট খেলনা দিয়ে খেলছিল। আমি লক্ষ্য করলাম দিব্য বাগানের এক কোণে কাজ করছে, কিন্তু তার চোখ মাঝে মাঝে আমাদের দিকে। আমি মিমিকে বললাম, মা, তুমি এখানে খেলো, আমি একটু হাঁটি। আমি দিব্যের কাছে গিয়ে বললাম, দিব্য, তুমি সত্যিই শুধু বাগানের কাজ করো, নাকি আরও কিছু লোক করছো? সে হেসে বলল, ম্যাডাম, আমি শুধু আমার কাজ করি, আপনি বেশি ভাবছেন। তার হাসি আমাকে আরও সন্দিহান করে তুলল। বিকেলে আমার বান্ধবী হোসাইল, আমি তাকে ডায়েরির কথা বললাম। হোসাইল বলল, নন্দিনী, তুই হয়তো বেশি সন্দেহ করছিস। ছেলেটা এটা হয়তো সত্যিই তোর স্বভাবে মুগ্ধ। তবে তুই চাইলে ওর সঙ্গে আরও খোলামেলা কথা বলে। এক সন্ধ্যায় আমি বাগানে হাঁটছিলাম।
হঠাৎ দেখলাম দিব্য তার কুঁড়ে ঘরের সামনে বসে আছে, তার হাতে সেই ডায়েরি। আমি কাছে গিয়ে বললাম, দিব্য, তুমি সত্যি কি লিখো এই ডায়েরিতে? আমাকে একটু শোনাও। সে একটু ইতস্তত করে বলল, ম্যাডাম, এগুলো আমার ব্যক্তিগত চিন্তা, তবে আপনি যদি চান আমি একটা কবিতা শোনাতে পারি। সে একটা ছোট কবিতা পড়ল, যেখানে বাগানের ফুল আর প্রকৃতির কথা ছিল। তার কথায় একটা আলাদা গভীরতা ছিল, যা আমাকে মুগ্ধ করল। কিন্তু আমার মনের সন্দেহ পুরোপুরি যায়নি। পরের দিন আমি আমার শ্বশুরের সঙ্গে কথা বললাম। আমি বললাম, বাবা, দিব্যি কখনো কিছু অদ্ভুত আচরণ করেছে? শ্বশুর বললেন, নন্দিনী, ছেলেটা খুব নিরীহ, তবে ও একটু একা থাকতে পছন্দ করে। হয়তো ওর জীবনে কিছু কষ্ট আছে, তাইও এমন। শ্বশুরের কথায় আমি ভাবতে শুরু করলাম, দিব্যের জীবনে কি এমন কষ্ট থাকতে পারে যা তাকে এমন রহস্যময় করে তুলেছে। এক রাতে আমি জানালা দিয়ে বাগানের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম দিব্য আবার টর্চ হাতে বাগানে ঘুরছে। এবার আমি আর থাকতে পারলাম না। আমি বাগানে গিয়ে তাকে বললাম, দিব্য, তুমি প্রতি রাতে এভাবে কি করো? আমাকে সত্যি বলো। সে একটু থতমত খেয়ে বলল, ম্যাডাম, আমি শুধু বাগানের নিরাপত্তা দেখি। কখনো কখনো অদ্ভুত শব্দ শুনি, তাই চেক করি। তার কথা শুনে আমি কিছুটা শান্ত হলাম, কিন্তু আমার মন বলছিল, এটা পুরো সত্য নয়। পরের দিন আমি উষাকে ফোন করে বললাম, উষা, আমি দীপ্তের ডায়েরি দেখেছি। ও আমার সম্পর্কে লিখেছে। আমি বুঝতে পারছি না ওর উদ্দেশ্য কি। হিসা বলল, নন্দিনী, তুই হয়তো বেশি ভাবছিস, তবে তুই যদি এত চিন্তিত তাহলে ওর সঙ্গে আরও খোলামেলা কথা বল। আমি ঠিক করলাম দীপ্তের সঙ্গে সরাসরি কথা বলে তার মনের কথা জান। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। দিব্যের কথা, তার ডায়েরি, তার রাতের ঘুমন সবকিছু আমার মনে ঘুরছিল। আমি ভাবছিলাম তার এই রহস্যের পিছনে কি আছে। আমি ঠিক করলাম পরের দিন তাকে সরাসরি জিজ্ঞেস করবে। এই রহস্য আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। দিব্যের রহস্যময় আচরণ আমাকে আর শান্তিতে থাকতে দিচ্ছিল না। তার ডায়েরি, রাতের বাগানে ঘোরাঘুরি আর তার কথার মধ্যে লুকানো অর্থ সবকিছু আমাকে একটা গভীর রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি ঠিক করলাম এবার তাকে সরাসরি জিজ্ঞেস করব। পরের দিন সকালে আমি তাকে বাগানে ডেকে পাঠালাম। সে এলো, তার মুখে সেই শান্ত হাসি। আমি বললাম, দিব্যে, আমি আর লুকোচুরি সহ্য করতে পারছি না। তুমি রাতে বাগানে কি করো? আমার সম্পর্কে ডায়েরিতে কেন লেখো? আমাকে সত্যি বলো। সে একটু থতমত খেয়ে চুপ করে রইল। তারপর দিব্যে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ম্যাডাম, আমি আপনাকে সত্যি বলতে চাই, কিন্তু প্রথমে আমাকে একটা কথা বলতে দিন। আমি কখনো আপনার ক্ষতি চাইনি। তার কথায় আমি অবাক হলাম। সে বলে চলল, আমি প্রতি রাতে বাগানে ঘুরি, কারণ আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। গভীর রাতে বাগানে কেউ হাঁটছে, যে দেখতে আপনার মতো। আমি প্রথমে ভেবেছিলাম সেটা আপনি, কিন্তু এক রাতে আমি আপনার ঘরের জানালা দিয়ে দেখলাম আপনি ঘুমাচ্ছেন। তাহলে বাগানে কে? আমি শুনে হতবাক হয়ে গেলাম। দিব্যে বলল, ম্যাডাম, আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো অশুভ শক্তি, তাই আমি রাতে বাগানে ঘুরি যাতে বাড়ির কেউ বিপদে না পড়ে। আমি আপনার সম্পর্কে ডায়েরিতে লিখেছি, কারণ আমি আপনার প্রতি শ্রদ্ধা আর উদ্বেগ অনুভব করি। আমি চাইনি আপনার কোনো ক্ষতি হোক। তার কথা শুনে আমার মনের সন্দেহ কিছুটা কমল, কিন্তু আমি এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। পরের দিন আমি আমার বান্ধবী গোসাকে সবটা বললাম। ঈশা বলল, নন্দিনী, এটা খুব অদ্ভুত। তুই একবার কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বল। আমি উষার পরামর্শ মেনে সিদ্ধান্ত নিলাম, একজন তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করব। আমি দিব্যকে বললাম, তুমি আমার সঙ্গে আসবে, আমরা একজন তান্ত্রিকের কাছে যাব। দিব্য রাজি হল। আমরা কলকাতার এক নামকরা তান্ত্রিকের কাছে গেলাম। তিনি আমাদের দেখে বললেন, আপনাদের বাড়ির উপর একটা অসুখ শক্তির প্রভাব আছে। এটা কোনো মানুষ নয়, বরং একটা ছায়া, যা নন্দিনীর রূপ ধরে ঘুরছে। তান্ত্রিক আমাদের কিছু পুজোর নির্দেশ দিলেন। আমি আর দিব্য মিলে সেই নির্দেশ মেনে চললাম। কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম বাগানে রাতে সেই অদ্ভুত ঘটনা আর ঘটছে না। আমার মন কিছুটা শান্ত হল। আমি দিব্যকে বললাম, দিব্য, তুমি আমাকে এই বিপদের কথা জানিয়েছ। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। দিব্য হেসে বলল, ম্যাডাম, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আপনার আর মিমিবাবুর নিরাপত্তার জন্য আমি সবসময় সতর্ক থাকি। একদিন সন্ধ্যায় আমি দিব্যকে বাগানে ডেকে বললাম, দিব্য, তুমি আমাদের জন্য এত কিছু করেছ। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাদের পরিবারের একজন সদস্যের মতো। দীপ্ত হেসে বলল, ম্যাডাম, আমার কোনো পরিবার নেই। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই আমার জন্য অনেক। তার কথায় আমার মন ভরে গেল।
আমি বুঝলাম আমি তার উদ্দেশ্য ভুল বুঝেছিলাম। তার উদ্দেশ্য ছিল আমাদের রক্ষা করা। পরের দিন আমি আমার শাশুড়ি আর শ্বশুরকে সবটা বললাম। তারা দিব্যের প্রশংসা করলেন। শাশুড়ি বললেন, নন্দিনী, ছেলেটার মন খুব পরিষ্কার। আমরা ভাগ্যবান যে ও আমাদের বাড়িতে আছে। আমি মাথা নাড়লাম। আমার মনের সব সন্দেহ দূর হয়ে গিয়েছিল। দিব্যের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, কাউকে শুধুমাত্র সন্দেহের চোখে দেখলে আমরা ভুল করতে পারি। কারো আচরণ বোঝার আগে তার মনের কথা জানার চেষ্টা করা উচিত। দিব্যের উদ্দেশ্য আমি প্রথমে খারাপ ভেবেছিলাম, কিন্তু শেষে বুঝলাম তার উদ্দেশ্য ছিল ভালো। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যাদের আমরা ভুল বুঝি। তাদের প্রতি একটু ধৈর্য আর বিশ্বাস রাখলে আমরা তাদের আসল রূপ দেখতে পারি। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।